টাকি জোড়া মন্দির দুর্গাপুজো 1801 সালে এই দুর্গাপুজো অনুষ্ঠান হয়। পাশাপাশি এই টাকি সেই সময় এই জমিদার বাড়ি উত্তর পাড়া জমিদার এবং দক্ষিণ পাড়ার জমিদার, পূর্ব পাড়ার জমিদার এবং দক্ষিণ পাড়ার জমিদার, এই চারদিকে চার জমিদারের বাড়ি ছিল। উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি রাজ্যের প্রাচীন একটি শহর ও পৌরসভা এলাকা। 1869 সালে টাকি পুরসভা প্রতিষ্ঠা হয়। ওই সময়ে টাকির বেশিরভাগ জায়গা ছিল জঙ্গলে ভরা। টাকিতে বসতি স্থাপন করেছিলেন রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী। বর্তমান ইছামতি নদীর সে সময়ের নাম ছিল যমুনা ইছামতি। কৃষ্ণদাসের চেষ্টায় টাকি সম্ভ্রান্ত এবং ব্রাহ্মণ পরিবারের বাসভূমিতে পরিণত হয়। টাকি অঞ্চলের সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকেই। টাকিতে জমিদারি প্রতিষ্ঠার মূল রূপকার ছিলেন জমিদার রামকান্ত রায়চৌধুরী। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রধান সচিব ছিলেন। রায়চৌধুরী মুন্সি, পূর্ব, উত্তর ও দক্ষিণ সহ একাধিক জমিদার বাড়ি রয়েছে এই প্রাচীন টাকি শহরে। 250 থেকে 300 বছর ধরে বেশিরভাগ জমিদার বাড়িতেই হয়ে আসছে মৃন্ময়ীর আরাধনা। তার মধ্যে অন্যতম হল টাকির জোড়া মন্দির পাড়ার মুখোপাধ্যায় পরিবারের পুজো। জানা যায় 1208 বঙ্গাব্দ অর্থাৎ ভারতে ইংরেজ শাসনকালে ওয়ারেন হেস্টিংসের সময় বাদুরিয়ার বাজিতপুর গ্রামে এক বিধ্বংসী বন্যায় ভিটেবাড়ি ছাড়া হন সেই গ্রামের পুরোহিত হরিরামকৃষ্ণ মুখোপাধ্যায়। ভিটেবাড়ি হারিয়ে তিনি চলে আসেন টাকিতে। তারপর সেই সময়কার টাকির জমিদারদের সহায়তায় চালু করেন অকাল বোধন। সেই শুরু। তারপর কেটে গিয়েছে প্রায় 250-রও বেশি বছর। এখনো স্বমহিমায় পালিত হচ্ছে টাকির মুখার্জি পরিবারের দুর্গার আরাধনা। আমাদের এই পুজোটা 1801 সালে শুরু হয়। আমাদেরই পূর্বপুরুষ হরিরাম বিদ্যাবাগীশ মহাশয়, তিনি, আমরা মূলত বাজিতপুরের লোক, উত্তর চব্বিশ পরগনার বাজিতপুরের লোক। আমাদের এক বছর দুর্গাপুজোর সময় ঠাকুর প্রায় তৈরি, সেই রকম পরিস্থিতিতে প্রচণ্ড বন্যা হয় এবং আমাদের পূর্বপুরুষ তিনি সেই নৌকায় করে ইছামতি নদী দিয়ে তিনি আসছেন। এমন পরিস্থিতিতে টাকির দক্ষিণ বাড়ির জমিদার মহাশয় তাকে দেখতে পায় এবং দেখতে পেয়ে তিনি জানতে চাইলেন যে ঠাকুর নিয়ে আপনি যাচ্ছেন কোথায়। তখন আমাদের পূর্বপুরুষ বললেন যে আমি এরকম বন্যায় আমার বাড়িঘরদোর ভেসে গেছে, আমি যেখানে আশ্রয় পাবো সেখানে পুজো করব। এরকম পরিস্থিতিতে জমিদার মহাশয় বললেন আপনি আমার এখানে থাকুন, আমার এই জমিদারিতে আপনাদের রাখবো। কিন্তু আমাদের পূর্বপুরুষ বললেন না, আমি এরকমভাবে কারোর দান নেই না। তখন তিনি বললেন যে ঠিক আছে, এটা দানের ব্যাপার না, আমাদের গুরু বংশ হয়ে থাকুন, আমাদের গুরুদেব হন আপনি। সেই থেকে আমরা আজ এত বছর ধরে এই টাকির এই এই জোড়া মন্দিরে আমরা আছি এবং সেই থেকে আমাদের দুর্গাপুজোও হচ্ছে। এই পুজোটি আরও বিখ্যাত হয়ে পড়েছিল যখন এই পুজোর জন্য ডাকের সাহায্য নেওয়া হতো। কি সেই ডাক? সপ্তমী থেকে অষ্টমী এবং অষ্টমী শেষে নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো হতো এই মুখার্জি বাড়িতে। প্রচলন ছিল আগে গুরুবাড়ির পুজো হবে, তারপর একে একে অন্যান্য জমিদারদের বাড়িতে শুরু হবে সন্ধি পুজো। কিন্তু সে সময় তো ছিল না ইন্টারনেট তথা ফোনের সংযোগ। তাহলে মানুষ কি করে জানবেন যে গুরুবাড়ির পুজো শুরু হয়েছে? সেই কথা মাথায় রেখেই চালু করা হয়েছিল সন্ধিক্ষণে ডাকের প্রচলন। তৎকালীন জমিদারদের অধীনস্থ সৈয়দপুর, হাসনাবাদ, থুবা ও আমলানি সহ একাধিক গ্রামের প্রজারা সারিবদ্ধভাবে এক হাত অন্তর গুরুবাড়ি থেকে রায়চৌধুরীদের দক্ষিণের বাড়ি অবধি দাঁড়িয়ে থাকতেন এবং যেইমাত্র সন্ধি পুজো শুরু হতো তখন একে একে পুজো 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 বলে ডাক দেওয়া হতো। তারপর সেই বার্তা পৌঁছে যেত অন্য বাড়িতে। ঠিক একই রকমভাবে বলির সময়ও যখন গুরুবাড়িতে বলি শুরু হতো তারপর বলি 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 করে ডাক দেওয়া হতো। তারপর অন্য বাড়িতে বার্তা পৌঁছালে সেখানে শুরু হতো বলি, আর তার থেকেই শুরু সন্ধিক্ষণে ও বলির সময় ডাকের প্রচলন। এই পুজোয় তৎকালীন আমলের বলির প্রথা ছিল। মহিষ বলি হতো, ছাগল বলি হতো এবং ভেড়া বলি হতো। এই তিনটে এখানে বলির প্রথা ছিল। এই বলিতে কিভাবে বলি হতো, এই জোড়া মন্দির ঠাকুর বাড়ি মানে গুরুবাড়ির থেকে শিষ্যর বাড়ি পর্যন্ত, এবং তখন মাইকিং ব্যবস্থা ছিল না, মোবাইল ব্যবস্থা ছিল না, কোনো প্রচার মাধ্যম ছিল না। তাহলে কিভাবে সন্ধিক্ষণে বলি প্রথা বা বলি করা যাবে? তখন চিন্তা ভাবনা করলো, প্রজাদের সব রাস্তায় দাঁড় করিয়ে দিয়ে
এখানে বলি যেই হবে, গুরু বাড়িতে বলি বলে শুরু হবে, তখন ডাক আরম্ভ হবে বলি বলি বলি, এবং এই বলির আওয়াজ নিতে দিতে দিতে প্রজাদের মাধ্যমে জমিদার বাড়ি, শিষ্যের বাড়ি গিয়ে পৌঁছবে, তখন ওদের বাড়িতে বলি শুরু হবে। এই ছিল হচ্ছে বলি প্রথার মাধ্যম আর কি। আমরা এবারে পুজো নিয়ম নিষ্ঠা ভরে পুজো হবে ঠিকই, কিন্তু আগে অন্য অন্য বছরের মতো আড়ম্বর এবার আমরা করব না, কারণ আমরাও এই অভয়ের ব্যাপারে অত্যন্ত মর্মাহত। আমরা সুদূর শহরতলিতে বাস করি, আমরা শহর কলকাতায় পৌঁছতে পারছি না, সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করতে পারছি না। আমাদের এখানে যেটুকু আন্দোলন হয়েছে তাতে আমরা সব নিজেরা সহযোগিতা করেছি বা এগিয়ে গেছি, কিন্তু এই মনের দুঃখের কারণে আমরা পুজো নিয়ম নিষ্ঠা ভরে করব ঠিকই, কিন্তু উৎসব বলতে অন্য অন্য বছরে যে আনন্দ, সে আনন্দ আমাদের নেই। আমরা চাই অভয়া বিচার পাক। কালের নিয়মে জমিদারিত্ব উধাও হওয়ার ফলে প্রজার প্রচলনও বন্ধ হয়ে গিয়েছে। তাই প্রজারা এখন আর সারিবদ্ধভাবে রাস্তায় জড়ো হন না, ফলে মলিন হয়ে গিয়েছে ডাক প্রথা। কিন্তু থেমে যায়নি টাকির এই মুখার্জি গুরুবাড়ির পুজোর ঐতিহ্য। এখনও এই পুজোয় সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোগের ব্যবস্থা করা হয়। বিশেষ করে অষ্টমীতে ভোগ খেতে এখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বসিরহাট, বারাসাত ও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটক এবং পুণ্যার্থীরা, যা যথেষ্টই গর্বের এক অধ্যায় এই মুখার্জি পরিবারের কাছে। দীর্ঘ অবসান ঘটিয়া এবারও কিন্তু যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে। তবে এখানকার যারা পরিবারের সদস্য যারা আছেন, জীবিত এখন যারা আছেন, তারা কিন্তু জানাচ্ছেন যে এবারে যে অভয়ার মৃত্যুর ঘটনা, এবার তারা কিন্তু জাঁকজমকভাবে পুজোটা করতে পারবেন না, এবং যেভাবে করার দরকার, যতটুকু করার দরকার সেইভাবে তারা কিন্তু এবার পুজো করবেন, সেটা এমনটাই কিন্তু তারা এলাকাবাসীরা জানাচ্ছেন এবং তার পরিবারের সদস্যরা তারা কিন্তু জানাচ্ছেন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি বাংলা।